এখন আমরা শিখবো হচ্ছে অ্যানসারিং কোশ্চেন। কি শিখবো? অ্যানসারিং কোশ্চেন। হ্যাঁ, এইটা একটু ভালো করে শিখে নেন, ঠিক আছে? অ্যানসারিং কোশ্চেন এইটা হচ্ছে আমাদের মানে অধিকাংশ শিক্ষার্থীরা যে কাজটা করে সেটা হচ্ছে ওই প্রশ্নের সাথে প্যাসেজের যে লাইনে মিল থাকে এই লাইনটা হুবহু কপি করে লিখে দেয়। কথা কি বুঝছেন নি? আপনাদের মধ্যে হয়তো অনেকেই এভাবেই করে আসছেন, ঠিক কি না? জি স্যার। কিন্তু এভাবে পরীক্ষাতে মার্ক পাওয়া যাবে না, কারণ পরীক্ষার ওই প্যাসেজ যেভাবে দেওয়া থাকে প্রশ্নগুলো হুবহু অনেক সময় ওইভাবে দেওয়া থাকে না। হয়তো কিছু প্রশ্ন হবে কিন্তু অধিকাংশ প্রশ্ন হবে না। এক নাম্বার কথা। দুই নম্বর কথা হচ্ছে এখন হয়তো 6, 7, 8 আপনাদের প্রশ্নগুলো সহজ হবে, সেক্ষেত্রে প্যাসেজের সাথে হুবহু মিলে যেতেও পারে। কিন্তু আস্তে আস্তে যখন বড় হবেন তখন কিন্তু এইভাবে আর মার্ক পাওয়া যাবে না। কথা কি বুঝছেন নি? জি স্যার। তো সেই ক্ষেত্রে কি করতে হবে এইটা একটু খুব ভালো করে বুঝে নেবেন, ওকে? জি স্যার। আচ্ছা, আমি খুব মানে মানে ছোট্ট করে নিয়মটা বলি। প্রশ্ন মানেই সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক কিনা? জি স্যার। প্রশ্ন মানেই ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, এইবার অ্যান্সার দিতে হয় কোন সেন্টেন্সে বলেন তো? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। হ্যাঁ, এই যে টেকনিকটা বুঝে নেন। প্রশ্ন থাকে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, আর আপনি অ্যান্সার দেন সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সে, ঠিক কিনা? জি স্যার। এই যে এইটাই হচ্ছে আপনার মূল নীতি। এটা যদি বুঝেন আপনার আর কিছুই বোঝা লাগবে না, খুব সহজে পারবেন। এখন দেখেন, ইংরেজিতে যত অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তার গঠন কিন্তু একটা, কয়টা? একটা। একটাই গঠন। সেই গঠনটা কি? প্রথমে সাবজেক্ট হয়, কি হয়? সাবজেক্ট। প্রথমে সাবজেক্ট হয়, এরপরে ভার্ব হয়, এরপরে ওই সেন্টেন্সের মধ্যে আর যত এক্সটেনশন থাকে, অতিরিক্ত অংশ আর যা কিছু থাকে সব ভার্বের পরে একটা একটা করে বসে। এর বাইরে অ্যাসার্টিভ সেন্টেন্সের কোনো গঠন হয় কি? না স্যার। একটা মাত্র গঠন। এবার আপনি কি করবেন শোনেন। তাহলে আপনাকে যখন প্রশ্ন করা হবে তখন আপনি সেন্টেন্সটাকে কি করবেন? সেফ অ্যাসার্টিভ বানাই দিবেন। অ্যাসার্টিভ বানাবেন কি করে সেটা একটু বলি শোনেন। সেটা হচ্ছে ইন্টারোগেটিভের গঠনটা কেমন দেখেন। প্রথমে অক্সিলারি ভার্ব থাকে, এরপরে সাবজেক্ট থাকে, তারপরে মেন ভার্ব থাকে। হ্যাঁ, মেন ভার্ব থাকে, তারপরে এক্সটেনশন থাকে। কথা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, অথবা আরেকটা গঠন হচ্ছে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, এরপরে অক্সিলারি ভার্ব থাকে, এরপরে সাবজেক্ট থাকে, তারপরে মূল ভার্ব থাকে, তারপরে এক্সটেনশন থাকে। এই হচ্ছে দুইটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন। এবার দেখেন, খুব সংক্ষেপে মানে ভালো করে বুঝেন। ধরেন লেখা আছে ইজ হি রিডিং এ বুক। এই সেন্টেন্সটাকে আমরা এখন অ্যাসার্টিভ বানাবো। তাহলে অ্যাসার্টিভ বানাতে গেলে আমাদের কি লাগবে? এই গঠনটা লাগবে নাকি? জি স্যার। জি ওকে, স্যার। তাহলে এখন সাবজেক্ট আগে নিয়ে নেন আপনারা। তাহলে আপনি বলবেন হি, ঠিক কি না? জি স্যার। আর ভার্বের অংশটা সাবজেক্টের পরে নিয়ে নেন, ইজ রিডিং, রাইট? জি স্যার। ইজ রিডিং, এরপরে যা থাকবে সব লিখে দিতে হবে, ঠিক তো? জি এই যে স্যার। সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়ে গেল না? জি স্যার। আচ্ছা, এইবার ধরেন ডাব্লিউএইচ আছে, এর আগে একটা যে ডাব্লিউএইচ আছে, যে হোয়াই ইজ হি রিডিং এ বুক, ধরেন প্রশ্ন। তাহলে আমাদের প্রথম কাজটা তো এটা তো করতেই হবে নাকি? জি আমার কথা কি বুঝতেছেন? আপনার স্যার। এখানে ডাব্লিউএইচ থাকুক, আপনাকে অ্যাসার্টিভ করতে গেলে তো ডাব্লিউএইচ তো বাদ দিতে হবে। এভাবেই তো করবেন নাকি? জি স্যার। তাহলে প্রথম কাজটা কি বুঝতে পেরেছেন? যে যে সেন্টেন্সটা থাকবে সেটাকে আগে কি করবেন? অ্যাসার্টিভ বানাই নেবেন। কথা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আরো সহজ করে দিচ্ছি আপনাকে। আপনি যদি অ্যাসার্টিভ বানাতে না পারেন, যদি না বুঝেন, তার একটা সহজ প্রক্রিয়া বলি। ইন্টারোগেটিভ মানেই সাবজেক্টের আগে একটা অক্সিলারি ভার্ব থাকবে, ঠিক কি না? জি স্যার। ইন্টারোগেটিভ মানেই সাবজেক্টের আগে একটা অক্সিলারি ভার্ব থাকবে, রাইট? জি স্যার। আপনি কি করবেন এই অক্সিলারি ভার্বটাকে সবসময় সাবজেক্টের পরে দিয়ে দিবেন। কথা কি বুঝছেন? জি স্যার। যে অক্সিলারি ভার্ব থাকবে ওইটাকে সাবজেক্টের পরে বসিয়ে ওই সেন্টেন্সে যা কিছু আছে সব হুবহু বসিয়ে দিবেন, তাহলে ওইটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এইবার দেখেন, শুধুমাত্র তিনটা সাহায্যকারী ভার্ব সাবজেক্টে পরে নেওয়া যাবে না। কয়টা?
তিনটা। তিনটা সাহায্যকারী ভার্ব সাবজেক্টের পরে নেওয়া যাবে না। সেই তিনটা কি কি শোনেন? একটা হচ্ছে এই যে ডু দেখতেছেন, ডু নেওয়া যাবে না। হ্যাঁ, গুড। ডু, ডাজ আর হচ্ছে ডিড, এই তিনটা সাহায্যকারী ভার্বকে সাবজেক্টের পরে নেওয়া যাবে না। কথা কি বুঝছেন নি? জি হ্যাঁ স্যার স্যার। কি করবেন, যদি ডু থাকে, ধরেন লিখলাম ডু দে প্লে ক্রিকেট, প্লে ক্রিকেট, এই যে এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স নাকি? জি স্যার যদি ডু থাকে, ডুটাকে শুধু বাদ দিয়ে দিবেন। কথা কি বুঝছেন? জি তাহলে স্যার এটা অ্যাসার্টিভ হয়ে গেল। ওকে, জি স্যার আচ্ছা। এখানে যদি ধরেন এমন আছে, ডাজ আছে, কি আছে? ডাজ আছে। যদি ডাজ থাকে তাহলে আপনি ডাজটাকেও বাদ দিয়ে দিবেন, আর ভার্বের সাথে একটা এস অথবা ইএস যোগ করে দিবেন, তাহলেই অ্যাসার্টিভ হয়ে গেল। বুঝতে পেরেছেন? জি স্যার তাহলে ডু থাকলে ডু বাদ যাবে, কোনো পরিবর্তন হবে না, ডুর পর থেকে যা থাকবে সব নিয়ে নিলে অ্যাসার্টিভ হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার আর যদি ডাজ থাকে তাহলে ডাজটাকে বাদ দিতে হবে, আর ভার্বের সাথে কি করতে হবে? একটা এস বা ইএস যোগ করতে হবে, রাইট? জি স্যার হ্যাঁ স্যার। আচ্ছা, আরে একটু বুঝেন। আর যদি দেখেন যে এখানে ডিড আছে, কি আছে? ডিড ডিড আছে, তাহলে আপনি ডিডটাকে বাদ দিবেন আর ভার্বটাকে আবার পাস্ট ফর্ম করে দিবেন। কি করবেন? ডিড থাকলে Past ভার্বটাকে পাস্ট ফর্ম করে দিতে হবে, পাঁচ বুঝেছেন? করতে হবে। তাহলে এটা অ্যাসার্টিভ হয়ে যাবে। ওকে, জি স্যার তাহলে আপনি প্রশ্নের উত্তর দিতে পারেন অথবা না পারেন, আপনি ওই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ তো বানাতে পারবেন। জি স্যার আচ্ছা, এবার আসেন আমরা ধীরে ধীরে এবার উত্তরের দিকে যাই। শোনেন, প্রশ্ন হয় দুই রকম। কয় রকম? হ্যাঁ, এরকম। একটাকে বলা হয় ইয়েস নো কোশ্চিন। কি কোশ্চিন? ইয়েস no. নো Yes, কোশ্চিন। no. ঠিক আছে? আর আর আরেকটাকে WH বলা হয় question. ডাব্লিউএইচ কোশ্চিন। ওকে, ডাব্লিউএইচ জি, স্যার। কোশ্চিন। একটা ইয়েস নো কোশ্চিন আর একটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চিন। যে প্রশ্নটা শুধুমাত্র অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, মানে সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয়, যেমন ধরেন ইজ বাংলাদেশ, ইজ বাংলাদেশ, ইজ বাংলাদেশ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, তাহলে এটা কি দিয়ে Yes. শুরু হয়েছে? Auxiliary verb. শুধু অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, রাইট? জি স্যার। হ্যাঁ স্যার। যদি আপনার উত্তরটা ইয়েস হয় তাহলে আপনি ইয়েস লিখবেন, লিখে এই সেন্টেন্সটারে অ্যাসার্টিভ বানাই দিবেন। অ্যাসার্টিভ বানাতে গেলে কি লাগবে? ইজটাকে নিজে এখানে পাঠিয়ে দিতে হবে। বুঝলেন ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, ইয়েজের আর পর কমা যদি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ ইয়েজের পর কমা দিতে হবে। হ্যাঁ, ইয়েসের পর তো অবশ্যই একটা কমা দিবেন। আবার যখন আপনার উত্তরটা না হবে তখন আপনি নো লিখবেন। ওকে, সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ বানাবেন এবং ওই অক্সিলারি ভার্বের উপরে একটা নট যোগ করে দিবেন। বুঝতে পেরেছেন? জি স্যার। আপনার হ্যাঁ, প্যাসেজ স্যার। থেকে খুঁজে বেড়ানো লাগবে না, আপনি প্যাসেজটা জাস্ট একবার পড়ে নেবেন, পড়লেই তো বুঝবেন বাংলাদেশ স্বাধীন কি স্বাধীন না, বুঝবেন না? জি স্যার আপনি ওই যেভাবেই প্রশ্নটা ছিল এখানে যা যা ব্যবহার করা হয়েছে আপনি তাই তাই ব্যবহার করবেন, তাহলে আপনার ওই প্যাসেজের লাইন বারবার খুঁজতে হবে না যে কই আছে কই আছে। কথা কি বুঝছেন নি? জি স্যার তাহলে আপনার প্রশ্নটা যদি ইয়েস নো কোশ্চিন হয় তাহলে কি অ্যান্সার করতে পারবেন? জি স্যার। জি জি স্যার। Okay. পারবো স্যার। এবার আসেন ডাব্লিউএইচ কোশ্চিনে। ডাব্লিউএইচ কোশ্চিনটা একটু ভালো করে বুঝে নিবার। ডাব্লিউএইচ কোশ্চিন হচ্ছে যখন ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, যেমন এই দেখেন 9টা ডাব্লিউএইচ ওয়ার্ড আছে। একটা হচ্ছে হট, হোয়েন, হয়ার, হট হোয়েন হয়ার, আমার তো শুনে না। ওয়াই, Why? হাউ, How? হু, হোম, তারপরে হচ্ছে হুইচ আর হচ্ছে হুজ। কথা কি বুঝছেন নি? জি স্যার। জি স্যার এই 9টা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যখন আপনার প্রশ্নটা শুরু হবে তখন বুঝে নেবেন এটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। কি করছেন? WH question. ডাব্লিউএইচ কোশ্চেন। এইটাকে একটু সংক্ষেপে আপনি আপনাদেরকে বলে দিই। প্রথমে এইটা শেখেন একটু, হ্যাঁ? জি যদি স্যার। কখনো প্রশ্ন হু দিয়ে শুরু হয়, কি দিয়ে? Who? হু দিয়ে শুরু হয়, কেমন হতে পারে? যদি বলি হু ইজ দি
ন্যাশনাল পয়েট? হু ইজ দ্য ন্যাশনাল পয়েট অফ বাংলাদেশ? হু ইজ দ্য ন্যাশনাল পয়েট অফ বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশের জাতীয় কবি কে? ধরেন আপনি বাংলা করতে পারেন নাই অথবা পেরেছেন, যখন প্রশ্নটা হু দিয়ে শুরু হবে, কি দিয়ে? হু দিয়ে। হু দিয়ে। তখন কাজ হচ্ছে এই হুটাকে বাদ দিবেন। কথা কি বুঝছেন নি? জি স্যার। জি স্যার। হুটাকে বাদ দিবেন। হুটাকে বাদ দেওয়ার পরে এই যে জাতীয় কবিটা কে, এর নামটা আপনাদের ওই প্যাসেজের মধ্যে দেওয়া থাকবে। অন্য মানুষের নাম তো দেওয়া থাকবে না। যখন কাজী নজরুল ইসলামের প্যাসেজ থাকবে তখন তো ওর নামটাই দেওয়া থাকবে নাকি? জি স্যার। আপনার কাজ কি হবে? ওই নামটা নিয়ে এসে এই জায়গাতে বসাই দিবেন। ওই যে যেখানে হু ছিল এই জায়গাতে বসাই দিবেন। কথা কি বুঝেছেন নি? জি স্যার। তাহলে আনসার হয়ে গেল কাজী নজরুল ইসলাম। তাহলে মনে করেন যে আপনি আর কিছু পারেন না, এই হু দিয়ে যদি প্রশ্নটা আসে পরীক্ষায়, পারবেন কিনা? জি স্যার। অসুবিধা তো নাই। ইয়েস টু কোশ্চেন পারবো, আর হু দিয়ে প্রশ্ন শুরু হলে পারবো। ওকে, জি স্যার। আচ্ছা এইবার আসেন, এদিকে যা থাকবে সব লিখে দিবেন, লাস্ট যা আসছে ফুল স্টপ দিয়ে দিবেন। এবার এই জায়গাতে আসেন, এখান থেকে এইটুকু একটু বলি, হোয়েন, হোয়ার, হোয়াই এবং হাউ। চলেন, হোয়েন মানে কি? কখন, ঠিক কি না? জি স্যার। হোয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়? কোথায়? কোথায়, রাইট। আর হচ্ছে হোয়াই মানে কি? কেন? কেন। আর হাউ মানে হচ্ছে, কেন? হাউ মানে কি হবে, মানে কি? হাউ এর আরো অর্থ আছে, আমি আরেকটু পর্যায়ক্রমে আলোচনা করতেছি। যখন এইভাবে প্রশ্ন থাকবে, ঠিক আছে, দেখেন আমি একটা প্রশ্ন দিই, বাকিরা আপনারা বুঝে ফেলতে পারবেন। যদি বলি হোয়েন ডিড, হোয়েন ডিড বাংলাদেশ, হোয়েন ডিড বাংলাদেশ বিকাম, বিকাম ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, হোয়েন ডিড বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট, এটা ধরেন প্রশ্ন। তাহলে আমাদের তো প্রথম কাজ, খুব ভালো করে বুঝে নেন, প্রশ্ন যখন এরকম ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে থাকবে, আমাদের প্রথম কাজটা কি হবে? এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ বানাই দিবেন। কি করবেন? অ্যাসার্টিভ। যেভাবে প্রশ্ন হোক আমাদের সেন্টেন্সটাকে কি করতে হবে? অ্যাসার্টিভ বানাতে হবে। হবে। তাহলে এটারে আমরা অ্যাসার্টিভ বানাই এখন। তাহলে কি হবে? বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বিকেম। বিকেম, ডিড আছে তাই না? জি স্যার। বাংলাদেশ বিকেম, তারপরে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমরা সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করে নিব। নেওয়ার পরে কি করবেন দেখেন, তাহলে হোয়েন মানে হচ্ছে কখন, ঠিক কি না? জি স্যার। তাহলে কখন দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যান্সারটা কি দিব? একটা সময় দিব, ঠিক কি না? একটা সময় দেব। আর যখন হোয়ার দিয়ে প্রশ্ন করব, হোয়ার মানে হচ্ছে কোথায়, যখন হোয়ার দিয়ে স্থান। প্রশ্ন করবে তখন কি লাগে? কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা একটা স্থান দেব, রাইট? জি স্যার। আচ্ছা, যখন কেন দিয়ে প্রশ্ন করা হয় তখন কি হয়? একটা কারণ উত্তর হয় নাকি? যখন কিভাবে দিয়ে প্রশ্ন করা হয়, ওই কাজটা কিভাবে হয় সেই পদ্ধতিটা লিখতে হবে, রাইট? জি স্যার। ব্যাস। তাহলে প্রথমত সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ বানাবেন, এরপরে প্রশ্ন যদি হোয়েন দিয়ে শুরু হয় শেষের দিকে কি লিখবেন? একটা সময় লিখবেন। হোয়ার দিয়ে যদি শুরু হয় তাহলে শেষে একটা স্থান লিখবেন। হোয়াই দিয়ে শুরু হলে কি লিখবেন? একটা কারণ লিখবেন। আর হাউ দিয়ে শুরু হলে কাজটা কিভাবে হলো সেই পদ্ধতি বা প্রসেসটা লিখতে হবে। এই যে সময়, স্থান, কারণ এবং পদ্ধতি, এটা পাবেন কোথায়? ভার্ব কি প্যাসেজের মধ্যে। আপনাকে প্যাসেজ থেকে হুবহু লাইন কপি করতে হবে না, আপনি এখান থেকে করে নেবেন। আপনার যতটুকু দরকার শুধু প্যাসেজ থেকে ততটুকু নিয়ে আসবেন। কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে এই প্রশ্নের উত্তরটা যদি আমাদের সেন্স থেকে দিই তাহলে কি হয়? ইন 1971, রাইট? জি স্যার। আপনি শুধুমাত্র এই অংশটা প্যাসেজ থেকে নিয়ে আসবেন। কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, একদমই সহজ। শুনেন, ধরেন একটা প্রশ্ন করা হলো যে হোয়ার আর দে প্লেয়িং, হোয়ার আর দে প্লেয়িং ফুটবল, হোয়ার আর দে প্লেয়িং ফুটবল, এটা ধরেন প্রশ্ন। ওকে, তাহলে আমাদের কাজ কি হবে? প্রথমে সেন্টেন্সটাকে আমরা অ্যাসার্টিভ বানাই ফেলবো নাকি? জি স্যার। আচ্ছা,
তাহলে অ্যাসার্টিভ বানানোর নিয়ম হচ্ছে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পরে দিয়ে দিতে হবে, এই তো। জি স্যার তাহলে এটা অ্যাসার্টিভ হয়ে গেল। এখন প্রশ্নটা শুরু হয়েছিল কি দিয়ে? হোয়ার দিয়ে। ব্যাস, হোয়ার মানে কোথায়, কোথায় দিয়ে প্রশ্ন করলে একটা স্থান লাগবে, এই স্থানটা আপনি এই শেষের দিকে লিখে দিবেন। কথা কি বুঝছেন? জি স্যার ওকে, তাহলে এখন এই স্থানটা কোথায় হবে? ওই যে বাড়ির পাশে, নাকি মাঠে, নাকি বাগানের মধ্যে, নাকি ফুল বাগানের মধ্যে? এটা পাবো কোথায় আমরা? প্যাসেজে। ব্যাস, ওইটা আমরা প্যাসেজ থেকে ধরেন নিয়ে নিব। আমরা বলতে পারি যে বিসাইড দ্য গার্ডেন, বিসাইড দি গার্ডেন মানে বাগানের পাশে। কথা কি বুঝছেন নি আমার? জি স্যার। এখন এটা বাগানের পাশেও হইতে পারে, এটা মাঠেও হইতে পারে, এটা বাড়ির পাশে, মানে যেটা তো প্যাসেজের মধ্যে দেওয়া থাকবে সেইটা। কথা কি বুঝেছেন? জি স্যার এইভাবে করলে আপনার অ্যান্সারে, আপনার উত্তরে 1 নাম্বার না, হাফ মার্কও কাটার ক্ষমতা কেউ রাখবে না। কথা কি বুঝছেন নি? জি স্যার আর আপনি যখন ওইভাবে করবেন তখন একটা প্রবলেম আছে, প্রবলেমটা আপনাদেরকে বলি, একটু খোলসা করে দিই। প্রশ্নের উত্তর দেওয়ার নিয়ম আছে। নিয়মটা হচ্ছে আপনাকে যে টেন্সে প্রশ্ন করা হবে আপনাকে ওই টেন্সেই উত্তরটা দিতে হবে, এবং যে স্ট্রাকচার দিয়ে প্রশ্ন করা হবে আপনাকে ওই স্ট্রাকচার অনুযায়ী অ্যান্সার দিতে হবে। নোট দুইটা মনে রাখেন, যে টেন্সে প্রশ্ন হবে অ্যান্সারটা কি ওই টেন্সেই দিতে হবে। অনেক সময় প্রেজেন্ট প্যাসেজ থাকে পাস্ট টেন্সে, প্রশ্ন করেন প্রেজেন্ট টেন্সে, তাহলে আপনি যদি প্যাসেজ থেকে লাইন কপি করেন ভুল হয়ে যাবে না? জি স্যার। আবার দেখেন ব্যাপারটাকে এরকম দেখেন, কারণ আপনাকে যখন জিজ্ঞেস করা হবে হোয়াট ইজ ইয়োর নেম, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, হোয়াট ইজ ইয়োর নেম, তখন আপনার অ্যান্সারটা কি হবে? তখন আপনার অ্যান্সারটা হবে মাই নেম ইজ, রাইট? জি স্যার মাই নেম ইজ, একটা দিলেন, ধরেন মাই নেম ইজ রতন। কথা কি বুঝছেন নি? জি স্যার যখন আপনাকে প্রশ্ন করা হলো হোয়াট ইজ ইয়োর নেম, তখন আপনি বলবেন মাই নেম ইজ রতন। বাট যখন আপনাকে বলা হবে হু আর ইউ, কি বললাম? যখন আপনাকে বলা হবে হু আর ইউ, যখন আপনাকে বলা হলো হু আর ইউ, স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে না? জি স্যার। এখন আপনার অ্যান্সারটা কি হবে? এখন অ্যান্সারটা হবে আই অ্যাম রতন। কথা কি বুঝছেন নি? জি স্যার তাহলে আগে যে স্ট্রাকচার দিয়ে প্রশ্ন করা ছিল যে প্যাটার্নে, অ্যান্সারটা ওই প্যাটার্নেই হলো, নিচের প্যাটার্নটা নিচের প্যাটার্নের সাথে মিলে গেল। এখন আপনাকে প্রশ্ন করলো হোয়াট ইজ ইয়োর নেম, আপনি বললেন আই অ্যাম রতন, অ্যান্সারটা হবে কিন্তু দুর্বল হবে। অ্যান্সারটা কি হবে? দুর্বল। দুর্বল। কারণ আপনার পারফেক্ট হলো না, আপনাকে যে স্ট্রাকচারটা দিয়েছে আপনাকে সেম স্ট্রাকচার দিয়ে অ্যান্সার করতে হবে। এটা হচ্ছে উত্তর দেওয়ার সঠিক নিয়ম। কথা কি বুঝছেন নি? জি স্যার। এই ব্যাপারটা ধরেন ওইখানে দেওয়া আছে, প্যাসেজের মধ্যে দেওয়া আছে আই অ্যাম রতন, আর আপনাকে প্রশ্ন করেছে হোয়াট ইজ ইয়োর নেম বা হোয়াট ইজ হিজ নেম, তাহলে আপনি তো ওই আই অ্যাম রতনই লিখে দিবেন নাকি? জি স্যার। এই জন্য এই সিস্টেমটা আপনাকে ফলো করতে হবে, তাহলে আপনার উত্তর কখনো ভুল হবে না। কথা কি বুঝেছেন? জি স্যার হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখেন যদি আপনাকে প্রশ্ন করা হয় এরকম, ধরেন প্রশ্ন করেছে এরকম যে হোয়াই ডু দে, হোয়াই ডু দে, হোয়াই ডু দে ওয়ার্ক ইন দি ফিল্ড, ইন দি ফিল্ড, হোয়াই ডু দে ওয়ার্ক ইন দ্য ফিল্ড। তাহলে আপনার এইটাকে অ্যান্সার করতে হবে। এখন অ্যান্সারটা কেমনে করবেন? আগে প্রথম কাজ এই সেন্টেন্সটারে অ্যাসার্টিভ বানাই ফেলবেন। তাহলে ডু ছিল, ডুটাকে বাদ দিলেই তো অ্যাসার্টিভ হয়ে গেল নাকি? জি স্যার জি আর স্যার প্রশ্নটা শুরু হয়েছিল কি দিয়ে? হোয়াই দিয়ে। হোয়াই দিয়ে প্রশ্ন শুরু হলে কি লিখতে হয়? একটা কারণ লিখতে হয়। তারা মাঠে কেন কাজ করে সেই কারণটা আপনি এখন লিখবেন। কারণ বিভিন্নভাবে লেখা যায়। আপনি বিকজ দিয়ে একটা নতুন সেন্টেন্স লিখতে পারেন, ইনফিনিটিভ দিয়ে করতে পারেন, মানে আপনি যেভাবে কারণটা দিতে পারেন দিবেন। আপনি বলতে পারেন যে দে ওয়ার্ক হার্ড ইন দ্য ফিল্ড টু আর্ন মানি। ওকে, টু আর্ন মানি, মানে এই আর্ন মানি হবে নাকি অন্য কিছু হবে সেটা তো প্যাসেজের মধ্যেই পাবেন নাকি? জি স্যার। অথবা এমনও থাকতে পারে যে টু প্রডিউস ক্রপস, ওকে, বা টু গ্রো ক্রপস, টু গ্রো ক্রপস, তারা ফসল উৎপন্ন করার জন্য মাঠে কাজ করে। তো এখন টাকা উপার্জনের জন্য কাজ করে নাকি ফসল উৎপাদনের জন্য কাজ করে, এটা তো প্যাসেজের মধ্যে পাবোই নাকি? জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন আপনি চাইলে এটাকে বিকজ দিয়ে অ্যান্সার করতে পারে। কি দিয়ে? বিকজ দিয়ে। আপনি বলতে পারেন যে বিকজ
বিকজ দে ওয়ান্ট টু গ্রো ক্রপস। আপনি যেভাবে সুবিধা মনে করেন আপনি সেভাবে অ্যান্সারটা কারণটা লিখে দিবেন। তাহলে আগে তো আপনাকে ওই প্যাসেজের মানে প্রশ্নটাকে আগে নিয়ে নিতে হবে। একটা প্রশ্নের ধরেন 4 ভাগের 3 ভাগই আপনার ওই প্রশ্নের মধ্যেই আছে উত্তরটা, তাহলে আগে ওই 3 ভাগ নেবেন আর 1 ভাগ প্যাসেজ থেকে সংগ্রহ করবেন। কথা কি বুঝেছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন ধরেন একটা প্রশ্ন চেক করি, দেখেন পারেন কিনা। ধরেন আমরা বললাম হাউ ডু দি ওল্ড ম্যান, হ্যাঁ, হাউ ডু দ্য ওল্ড ম্যান ওয়াক, মানে কি ওই যে বৃদ্ধ লোকটি কিভাবে হাঁটে, তাই তো? জি স্যার। তাহলে এটা দুটা বাদ দিলেই তো এটা অ্যাসার্টিভ হয়ে গেল, ঠিক কিনা? জি জি স্যার। স্যার। এবার হাউ জি দিয়ে স্যার। প্রশ্ন করছিলাম, কাজটা কিভাবে হয় সেই পদ্ধতি লিখে দেন। এখন বলবেন হচ্ছে লোকটা বুড়ো মানুষ যেহেতু তাহলে স্লোলি হাঁটে নাকি? জি স্যার। স্লোলি, এখন স্লোলি হইতে পারে, ফাস্ট হইতে পারে, যেটা ওইটা কিন্তু প্যাসেজের মধ্যেই পাবেন। কথা কি বুঝেছেন? জি জি স্যার। স্যার। তাহলে এখন বলেন তো হোয়েন দিয়ে যদি প্রশ্ন হয়, হোয়ার দিয়ে হয়, হোয়াই দিয়ে হয়, হাউ দিয়ে হয়, পারবেন কিনা হু দিলে হলে? জি স্যার। জি স্যার। Okay. আচ্ছা, এই জায়গাতে একটা নোট মনে রাখেন। নোটটা হচ্ছে এই যে একটা সেন্টেন্সে যে ভার্ব থাকে, একটা গঠন লিখছিলাম না অ্যাসার্টিভ সেন্টেন্সের, যে সাবজেক্ট জি। প্লাস ভার্ব তারপরে হচ্ছে এক্সটেনশন, এটা লিখলাম না? জি স্যার। জি স্যার। এক্সটেনশনগুলো যখন লিখবেন, আপনার উত্তরটা যখন লিখবেন তখন জাস্ট একটা বিষয় মাথায় রাখবেন, তাহলে একদম নিখুঁত হবে। মাথায়টা কি এক্সটেনশন তো অনেক কিছু থাকতে পারে, পারে না? পারে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এক্সটেনশনগুলো যখন লিখবেন তখন খেয়াল করবেন যে আপনি উত্তর কোথায় লিখতেছেন। এইটা লেখার সময় এই যে এখন যেটা বলবো এটা মনে রাখবেন। সেটা হচ্ছে ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তাহলে প্রথমে ব্যক্তিবাচক অবজেক্ট হয়। কি হয়? ব্যক্তিবাচক অবজেক্টটা ব্যক্তিবাচক হয় আগে। অবজেক্ট। হ্যাঁ, ব্যক্তিবাচক অবজেক্ট হয়, তারপরে হচ্ছে বস্তুবাচক, ব্যক্তিবাচক অবজেক্ট, এরপরে হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। ওকে, হ্যাঁ এরপরে স্যার। বস্তুবাচক অবজেক্ট। তাহলে প্রথমে যদি অবজেক্ট থাকে আর কি, যদি থাকে তাহলে ভার্বের পরে প্রথমে ব্যক্তিবাচক অবজেক্ট হয়, তারপরে বস্তুবাচক অবজেক্ট হয়, এরপরে স্থান বসে। কি বসে? স্থান। স্থান বসে, এরপরে সময় বসে। কি বসে? সময় বসে। এরপরে সময় বসে। এই যে সময়। যখন আপনি উত্তরটা লিখবেন একটু খেয়াল করবেন কখনো যেন এই বস্তুবাচক নাউন অবজেক্টটা ব্যক্তিবাচকের আগে না চলে আসে, আর সময়টা যেন কখনো স্থানের আগে না চলে আসে। এই 4টা জিনিসকে মাথায় রাখবেন। বাকি যত এক্সটেনশন থাকে ওটা র্যান্ডম বসানো যায়, ওটা র্যান্ডম ব্যবহার করা যায়, ইচ্ছা মতো ব্যবহার করা যায়, কিন্তু এই 4টা জিনিসকে কখনো বিচ্ছিন্ন করা যায় না। প্রথমে ব্যক্তিবাচক অবজেক্ট, তারপরে বস্তুবাচক অবজেক্ট, তারপরে স্থান, তারপরে সময়। কথা কি বুঝছেন নি? জি স্যার। জি স্যার। এই যেমন ধরেন আমি যদি একটা সেন্টেন্স লিখি যে এরকম লেখা যায় না কখনো, হ্যাঁ, ধরেন হি টিচেস, কি বললাম? হি টিচেস ইংলিশ, হি টিচেস ইংলিশ আস, হি টিচেস ইংলিশ আস, এটা কি হবে? এটা হবে না। কেন হবে না? এটা ব্যক্তি আর এটা বস্তু নাকি? জি জি স্যার। স্যার। তাহলে এটা সঠিকটা কি হবে? সঠিকটা হবে হচ্ছে হি Teachers টিচেস English. আস ইংলিশ। কথা কি বুঝেছেন? Us English. হ্যাঁ, এই টিসিএস আছে ইংলিশ এরকম। ধরেন বললাম যে প্লেজ হি প্লেজ ফুটবল, হি প্লেজ ফুটবল ইন দি আফটারনুন, ইন দি আফটারনুন, তারপর আছে ইন দি ফিল্ড, ইন দি ফিল্ড। এইটা লেখা যাবে না। কথা কি বুঝছেন নি? জি স্যার। কারণ আগে আমরা সময় স্যার। দিয়ে ফেলেছি, পরে স্থান দিয়ে ফেলেছি। মূলত হবে হচ্ছে আগে হবে ইন দ্য ফিল্ড, পরে হবে ইন দি আফটারনুন, অর্থাৎ হি প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড ইন দি আফটারনুন। কথা কি বুঝছেন নি? জি স্যার। যখন অ্যান্সারটা করবেন তখন এই ব্যাপারটা একটু মাথার মধ্যে রেখে দিবেন। যদি কখনো ওই শেষে অনেকগুলো অংশ থাকে সেক্ষেত্রে আপনাকে কোন অংশটা আপনার অ্যান্সার করতে হবে এটা নিয়ে মোটামুটি বুঝে নিয়ে একটু, ঠিক আছে? তাহলে এইটা একটু ক্লিয়ার হয়ে নেন যে আপনার প্রশ্নটা কি হয়, এটা একটু বুঝেন। আমরা প্রশ্নটা যদি হোয়েন দিয়ে করি তাহলে আমাদের সময় লাগে, হোয়ার দিয়ে করলে স্থান লাগে, তাই না?
এই দুইটা প্রশ্ন কিভাবে আসে, যে ব্যক্তিবাচক আর বস্তুবাচক, এটা কখন কিভাবে নিতে হয়? সব সময় সব লেখার পরে সব সময় শেষে অ্যান্সারটা হবে না, আপনাকে এই ছকগুলা অনুযায়ী লিখতে হবে। আমি আর কয়েকটা উদাহরণ দিলে আপনার ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবেন। এইটা কি বুঝতেছেন? এইটা একটু আলাদা করে মনে রাখেন, ঠিক আছে? তারপরে দেখেন, এবার দেখেন, ধরেন আমি একটা সেন্টেন্স লিখি, এবার দেখেন বুঝতে পারেন কি না। এই যে হোম মানে কি জানেননি? হোম মানে হচ্ছে বাড়ি। কাকে। হোম মানে কি? কাকে হোম মানে হচ্ছে কাকে। কাকে। এই কাকে দিয়ে, হোম দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন ব্যক্তিবাচক অবজেক্ট উত্তর হয়। কি অবজেক্ট হয়? ব্যক্তিবাচক অবজেক্ট। কথা কি বুঝছেন নি? ব্যক্তিবাচক জি অবজেক্টটা অ্যান্সার হয় যখন হোম দিয়ে প্রশ্ন করা হয়। যেমন যদি বলি হোম ডু ইউ লাইক, হোম ডু ইউ লাইক ইন দি স্কুল। কথা বুঝে নেন, ইন দি স্কুল, সেই স্কুলে কাকে পছন্দ করে। কথা কি বুঝছেন নি? বা তুমি স্কুলে কাকে পছন্দ করো। ধরেন আমরা এই জায়গাতে আমরা অন্য সাবজেক্টই ব্যবহার করি, ইউ দিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন হয়। ধরেন লেখা আছে হোম ডাজ শি, হোম ডাজ শি লাইক ইন দি স্কুল। এর বাংলাটা কি? যে সে স্কুলে কাকে পছন্দ করে। কথা কি বুঝছেন নি? জি স্যার এখন যদি আপনি এইটা আগে সব লিখে ফেলেন, সেটা হচ্ছে আপনি যদি এমন করে ফেলেন যে শি ডাজ আছে, ভার্বের সাথে যোগ করে দিলেন, শি লাইকস ইন দি স্কুল, এরপরে যাকে ভালোবাসে বা পছন্দ করে আপনি তার নামটা এখন দিলেন যে ওই হচ্ছে রিনা। কথা কি বুঝছেন নি আমার? আপনি যদি লেখেন শি লাইকস ইন দি স্কুল রিনা, তাহলে কিন্তু আর হবে না। এটা কি ছিল? ব্যক্তিবাচক অবজেক্ট। এখন আগে আপনি বলেন, আগে ব্যক্তিবাচক অবজেক্ট হয় নাকি আগে স্থান হয়? ব্যক্তিবাচক এই, তাহলে আগে আপনাকে ব্যক্তিবাচক অবজেক্টটা লিখতে হবে। তাহলে কি লিখবেন অ্যান্সারটা? শি She likes Rina in লাইকস, the school. এই শি লাইকস রিনা নাকি? জি স্যার। তারপরে আপনি স্থানটা লিখবেন। আমার কথা কি বুঝতেছেন? জি স্যার। এই যে, তাহলে এখন উত্তরটা আপনার সঠিক হইলো। তাহলে সব সময় সব লিখে নেওয়ার পরে সব সময় সব শেষে অ্যান্সার করা যাবে না। কথা কি বুঝছেন নি? জি স্যার ধরেন সহজ আরেকটা প্রশ্ন লিখি। আমি চাই আপনারা এমনভাবে শেখেন যাতে সারা জীবন পারেন। হ্যাঁ, ধরেন প্রশ্ন হচ্ছে এরকম যে হোয়ার ডু দে প্লে, হোয়ার ডু দে প্লে ইন দি মর্নিং, ইন দি মর্নিং কথাটা বুঝে নেন। হোয়ার ডু দে প্লে ইন দ্য মর্নিং মানে তারা সকালে কোথায় খেলে, তাই তো? জি স্যার এখন যদি আপনি সব লিখে ফেলেন, আপনি যদি অ্যান্সারটা এমনভাবে করেন যে দে প্লে, তারপরে হচ্ছে ইন দি মর্নিং, ইন দি মর্নিং, তারপরে কি, তারপরে ধরেন মাঠে দিলেন ইন দি ফিল্ড, ইন দি ফিল্ড, এই, তাহলে কিন্তু আর অ্যান্সারটা হইল না। কথা কি বুঝছেন? কারণ এইটা হচ্ছে সময়, এটা কি, এইটা সময় আর এইটা হচ্ছে স্থান। এখন বলেন স্থান আগে বসে নাকি সময় আগে বসে? আগে স্থান পরে সময়, ঠিক কিনা? জি স্যার এই, তাহলে আপনার অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে ইন দি ফিল্ড ইন দি মর্নিং, রাইট? দে প্লে ইন দি ফিল্ড, ইন দি ফিল্ড ইন দি মর্নিং। কথা কি বুঝতে পেরেছেন? জি এই, তাহলে ওই নোটটা মনে রাখবেন, ভার্বের পরে ওই সিরিয়ালটা মেনটেন করবেন। ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস বস্তুবাচক অবজেক্ট প্লাস স্থান প্লাস সময়। ওকে, এর মধ্যে যদি কোনটা না থাকে, ধরেন ধরেন বস্তুবাচক অবজেক্ট আছে আর হচ্ছে সময় আছে, তাহলে আগে কোনটা দিবেন? বস্তুবাচক বুঝতে পারছি বস্তুবাচক অবজেক্ট আগে দিবেন। ধরেন ব্যক্তিবাচক অবজেক্ট আছে আর সময় আছে, তাহলে আগে কোনটা দিবেন? ব্যক্তিবাচক এই, হ্যাঁ, তাহলে কি বলেন, এগুলা দিয়ে প্রশ্ন হলে পারবেন? জি স্যার জি স্যার। আচ্ছা, এবার আরেকটা জিনিস এই জায়গা থেকে শিখে নেন। হটের বেশ কয়েকটা নিয়ম আছে, হট দিয়ে বেশ কয়েক ধরনের প্রশ্ন হয়। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, একটা প্রশ্নের উত্তর হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। কেমন? বস্তুবাচক অবজেক্ট থাকে। কথা কি বুঝছেন নি? জি যেমন দেখেন, যদি বলি হট ডাজ শি রিড অ্যাট নাইট, অ্যাট
নাইট মানে সে রাতে কি পড়ে। ওকে, তাহলে আপনি যেহেতু প্রশ্নটা হয়েছে হট দিয়ে, তাহলে এখন আপনার উত্তরটা কি হবে? একটা বস্তুবাচক অবজেক্ট হবে, ঠিক কি না? জি আমার কথা কি বুঝতেছেন? জি স্যার স্যার বস্তুবাচক অবজেক্ট হবে। এখন বস্তুবাচক অবজেক্ট আগে বসে নাকি সময় আগে বসে? বস্তুবাচক অবজেক্ট ওকে, তাহলে আপনার অ্যান্সারটা কেমন হবে? অ্যান্সারটা হবে শি রিডস। এখন ওইটা বস্তুবাচক অবজেক্টটা নিয়ে নেবেন, সেটা ইংলিশ হতে পারে, বাংলা হতে পারে, সেটা প্যাসেজ অনুযায়ী হবে। তারপরে বলবেন অ্যাট নাইট। কথা কি বুঝেছেন? জি স্যার এই হচ্ছে ঘটনা। ক্লিয়ার? জি স্যার আচ্ছা, তাহলে আমরা এতক্ষণে শিখলাম হচ্ছে হোয়েন কমপ্লিট, হোয়ার কমপ্লিট, হোয়াই কমপ্লিট, হাউ এর আরো কিছু নিয়ম বলবো, তারপরে হু কমপ্লিট আর হুম কমপ্লিট, নাকি? জি স্যার। আচ্ছা, আমরা একটু বাকি আরো কিছু শিখতে হবে, যেটা একটা হচ্ছে হট দিয়ে প্রশ্ন হলে কিভাবে করতে হবে সেটা শিখতে হবে, হট। আর একটা শিখতে হবে কি, হাউ এর আরো কিছু নিয়ম আছে, হাউ। আর একটা হচ্ছে হুইচ, আর একটা হচ্ছে হুজ। এই তো, এই কয়টা বাকি। হুম, আচ্ছা। জি স্যার হুইচ মানে হচ্ছে কোন নাউনটি। হুইচ মানে কি? কোন নাউনটি, মনে থাকবে। জি স্যার আর এই হুজ মানে হচ্ছে কার নাউনটি, কার নাউনটি। বুঝতেছেন? জি স্যার এই দেখেন, সিস্টেম সব এক। যদি বলি হুইস, হুইস পেন, হুইস পেন ডাজ হি ওয়ান্ট টু বাই। কথা কি বুঝেছেন? জি স্যার এবার দেখেন আবার তাহলে সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ বানান, কি হবে? হি ওয়ান্টস ওয়ান্টস টু বাই। হ্যাঁ, আচ্ছা। যখন হুইজ দিয়ে প্রশ্ন হবে তখন অ্যান্সার হবে একটা অ্যাডজেক্টিভ। কি হবে? অ্যান্সার হবে একটা অ্যাডজেক্টিভ, মনে থাকবে। জি স্যার ওকে, তাহলে হি ওয়ান্টস টু বাই এ নাইস। এই যে নাইসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ওই হুইসের পরে যে নাউনটা থাকবে সেই নাউনটা ওই অ্যাডজেক্টিভের পরে বসবে। কথা কি বুঝেছেন? জি স্যার হি জি ওয়ান্টস স্যার টু বাই এ নাইস পেন। এখানে হইতে পারে কস্টলি পেন। কি হতে পারে? কস্টলি পেন হইতে পারে। এখানে হইতে পারে রেড পেন হইতে পারে। মানে সেটা কি হবে, সে অ্যাডজেক্টিভটা কোনটা হবে সেটা তো প্যাসেজের মধ্যে থাকবেই, ঠিক কি না? জি জি স্যার আচ্ছা, আর হুজ মানে কি বলেছিলাম? কার নাউনটি। নাউনটি হ্যাঁ, আর এই হুজ দিয়ে যখন প্রশ্ন হয় তখন অ্যান্সার হয় একটা পসেসিভ। কি হয়? পজিটিভ একটা পসেসিভ অ্যাডজেক্টিভ হয়। কারণ এখানে যদি থাকতো এরকম যে হুজ পেন, কি বললাম? হুজ পেন, হুজ হুজ পেন পেন ডাজ হি ওয়ান্ট টু বাই, সে কার কলমটি কিনতে চাই। তাহলে কি হবে? এখানে একটা পসেসিভ হবে। কি হবে? পজিটিভ এই যে ধরেন আপনি বললেন যে হি ওয়ান্টস টু বাই রিনাস পেইন্ট। রিনাস পেন মানে রিনার কলমটা কিনতে চাই। আর রিনার কলমটা কিনতে চাই না সীমার কলমটা কিনতে চাই, সেটা তো প্যাসেজের মধ্যেই পাবেন। কিন্তু আপনি মনে রাখবেন কি, যখনই হুজ দিয়ে প্রশ্ন হবে তখন অ্যান্সারটা একটা পসেসিভ হবে। হইতে পারে যে ইওর পেন, ইওর পেন হইতে পারে, মাই পেন হইতে পারে, এটা পসেসিভ হবে। কথা কি বুঝেছেন? জি জি স্যার আচ্ছা, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার জি স্যার বাকি আছে এইটুকু, এবার দেখেন। আচ্ছা, বিষয় হচ্ছে আমার 8টায় একটা নতুন ব্যাচ শুরু হবে আজকে, হ্যাঁ, যার কারণে আপনাদের 7টায় দেওয়া। তা আমি আজকে এই পর্যন্ত শেষ করে দিয়েছি, যেহেতু 8টা বেজে যাচ্ছে, তো 1 মিনিট বাকি আছে। এই দুটা আগামী ক্লাসে শিখায় আপনাদেরকে হচ্ছে একদম প্র্যাকটিক্যালি আপনাদের প্রশ্ন থেকে উত্তর দিয়ে বুঝাই দেবো, ঠিক আছে? জি স্যার হ্যান্ড নোট দেবেন ঠিক এই আছে, তাহলে ক্লাসে বুঝে নিলাম। হ্যাঁ স্যার হ্যান্ড নোট দেবেন না আমাদের এই হ্যাঁ, হ্যান্ড নোট দিয়ে দিব, হ্যান্ড নোটটা দিয়ে দিচ্ছি ক্লাস শেষ করে। হ্যাঁ, জি স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, আল্লাহ নমস্কার হাফেজ। স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালাম, আল্লাহ হাফেজ।